থামে, পুরবাসী জনে এনেছে ডেকে তব অমৃত নামে। আজকের এই আসরে, ছোট্ট কবিতার আসরে, প্রথম আমার পরিচালনা করার হাত পড়েছে। প্রথম আমি জীবনে সঞ্চালনা করতে নেমেছি। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আমার ভুল ত্রুটি সবকিছু যেন আপনারা ক্ষমার চোখে দেখবেন। আজকে আমাদের মধ্যে সভাপতিত্ব করবেন শ্রী অলোক বন্দ্যোপাধ্যায় মহাশয়। প্রধান অতিথি হিসেবে থাকছেন শ্রী হরপ্রসাদ ঘোষাল। বিশেষ অতিথির আসন গ্রহণ করছেন সনক নন্দী এবং শ্রী অশোক নাগ মহাশয়। আরো অনেক কবি এবং গায়ক গায়িকা আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। তারা সবাই যে যেমন পারবেন নিজের লেখা কবিতা পাঠ করে আমাদেরকে শোনাবেন। এবং আমাদের মানব মৈত্রীর সম্পাদক শ্রী চন্দ্রনাথ ব্যানার্জি তো আছেনই। সর্বোপরি তার উৎসাহ, তার প্রেরণা আমাদের জীবনে অনেক কিছু এনে দিয়েছে। আর সর্বকনিষ্ঠ যে আছে কৌশিক রায়, সে আমাদের জন্য তার ঘাড়ে একটা বিরাট দায়িত্ব তুলে রেখেছে, যেটা হচ্ছে আমাদের এই আসর, কবিতার আসরকে প্রচার করা। আজকে কবিতার অনুষ্ঠান শুরু হোক। প্রধান অতিথির আসন গ্রহণ করুন সভাপতি শ্রী অলোক বন্দ্যোপাধ্যায়, এসে আপনার আসন গ্রহণ করুন। প্রধান অতিথি শ্রী হরপ্রসাদ ঘোষাল, আপনি আসুন। আজকে উদ্বোধনী গান গিয়ে শোনাবেন শ্রী অলোক বন্দ্যোপাধ্যায়। তারপর রয়েছেন আমাদের একজন গায়িকা শ্রীমতী অলৌকিকা চক্রবর্তী মহাশয়। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। তবু ভুবনে তবু ভবনে মোরে আরো 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 দাও স্থান। মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো। আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো। সুরে সুরে বাসিপুরে তুমি আরো 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 দাও দান। মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। আরো বেদনা আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা। দ্বার ছোটাই বাধা টুটাই মোরে করো ত্রাণ। মোরে করো ত্রাণ। আরো প্রেমে আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে। আরো প্রেমে আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে। সুধাধারে আপনারে তুমি আরো 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 করো দান। মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। এই
বয়সে আমাদের যে অলোক বন্দ্যোপাধ্যায় যা সুন্দর গান করলেন, সত্যি খুব ভালো লাগলো। হ্যাঁ, আমরা ওই বয়সে হয়তো কি করবো জানি না। এরপর আমাদের মধ্যে মানবমৈত্রীর সম্পাদক শ্রী চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মহাশয় মানবমৈত্রী পত্রিকা দিয়ে সম্বোধিত করছেন। সকলে হাতে তুলে দিচ্ছেন মানবমৈত্রী পত্রিকার সম্পাদক তার সম্পাদিত পত্রিকা। এরপর কবিতা পাঠ করে শোনাচ্ছেন শ্রী চণ্ডীদাস চ্যাটার্জি মহাশয়। উপস্থিত সকল কবিদের আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা দিয়ে এই সুন্দর সন্ধ্যাকে আমন্ত্রণ করি। মঞ্চে উপস্থিত যারা রয়েছেন তাদের আমার প্রণাম, বড়দের এবং ভালোবাসা। আরও অন্যান্য কবিরা যারা বসে রয়েছেন তাদের আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আজকে মানবমৈত্রীর সম্পাদক মহাশয় চন্দনবাবু এই পরিচালনার করছেন অনেকদিন ধরেই। উনি মানবমৈত্রী আমাদের একটা ভালো জায়গা তৈরি করে দিয়েছেন। বেশ কিছুদিন ঘরে বসে লেখালেখি শুরু করতে হয়েছিল। এই জায়গাতেই একটা কবিতা আমার আজকেই লিখেছি। সেই কবিতাটাই আপনাদের পাঠ করে শোনাই। দেখা হলো বন্ধু তোমার সাথে, তখন আমি শূন্য হাতে। মনের মাঝে জমেছিল অনেক আশা, লিখব কবিতা, হব কবি, থাকবে কবিতার আমার ভালোবাসা। পারছি না লিখতে ভালো কথা, পাচ্ছি শুধুই মনে ব্যথা। হঠাৎ সেদিন তুমি তুলে দিলে আঙুল, বললে ওই তো রয়েছে কলম পকেটে, তুলে নাও ওটা হাতে, তোমার কথায় লেখা শুরু করি। তাও হয় না লেখা, শুধুই কাটাকাটি করে মরি, পাতাগুলো কেবল নষ্ট করি। তুমি দিয়েছিলে মনের জোর, বললে হবে লেখা দাদা হবে। ভাবলাম সেদিন আমার কবে হবে। এখন ভাবি তোমার জন্যই কবিতা সম্মেলন হচ্ছে, আজ নানান কবিদের সঙ্গে দেখা হচ্ছে। নমস্কার। হ্যাঁ, চণ্ডীদার কবিতাও খুব সুন্দর লাগলো। উনিও এই বয়সে দারুণ কবিতা লেখেন। এবার আমাদের মাঝে একটু বক্তব্য রাখবেন আমাদের প্রধান অতিথি হরপ্রসাদ ঘোষাল। আজকে এখানে উপস্থিত সুধীবৃন্দ, মাননীয় সভাপতি এবং সঞ্চালক এবং কবি অলোক ব্যানার্জি, আলোকটি কবি, আরও যারা আছেন সবার নাম হয়তো আমার জানা নেই। সবাইকে আমার কুটির গৃহেও কী বলবো স্বাগতম। আমি এই ধরনের অনুষ্ঠান আরও বড় আকারে অন্য জায়গায় সমর্থ হব পরে। আমার পরমাত্মীয় চন্দ্রনাথ ব্যানার্জি গোপাল মাঠে থাকেন। হঠাৎ উনি এই ব্যাপারটা অর্গানাইজ করেছেন, তো আমার খুব ভালো লাগছে যে সবাইকে আমি আমার বাড়ির আতিথেয়তা দিতে পেরেছি। খুব স্বল্প সময়ের বিজ্ঞপ্তিতে এটা হয়েছে, সম্পূর্ণ হলো। তো আমার খুব ভালো লাগছে। আপনার মতন সুধীবৃন্দ, সাহিত্য জগৎ এবং সমাজের বিভিন্ন অংশে কাজ করা মানুষ যারা দীর্ঘদিনে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, নিজের জীবন দিনের পর দিন পার করেছেন, পায়ে পায়ে এগিয়ে চলেছেন, সেই অভিজ্ঞতার অভিব্যক্তিটা যখন নিজের ভাষায় প্রকাশিত করেন, সেগুলো শুনতে আমার এই বয়সে অবশ্যই সমৃদ্ধ হই। আবার বিভিন্ন রুচিরও প্রকাশ হয়। গানের মধ্যে দিয়ে মানুষের জীবনের প্রতিটি তরঙ্গায়িত যে জীবনযাত্রা সেটাও প্রকাশিত হয়। তো আজকে আপনাদের সবাইকে ধন্যবাদ যে আপনারা
খুব ছোট্ট পরিসরে ছোট্ট সময় অল্প সময়ের মধ্যে নিজেদেরকে তুলে ধরা এবং নিজেদেরকে প্রকাশিত করার যে প্রচেষ্টা আমার এখানে এসেছেন, প্রত্যেককে ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন। এবং যিনি অর্গানাইজ করেছেন তাকে অবশ্যই বলবো মানব মৈত্রী, এবং যারা লেখক কবি যে আকারেই থাকুন প্রত্যেককে আমার শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার জানাই। ধন্যবাদ। আমরা যাকে বিশেষ অতিথি বললাম তিনি কিন্তু অতিথি নন, তারই বাড়িতে আমরা এসেছি আজকের এই অনুষ্ঠান সম্পন্ন করতে। তার বাড়িতে আমরাই অতিথি। তার কথা শুনে আমাদের খুব ভালো লাগলো। তিনি যে মানে সমস্ত কিছু ব্যবস্থা করেছেন এর জন্য আমরা ধন্য এবং তার কাছে আমরা ঋণী। যাই হোক, এবার আমাদের কাছে কিছু বলবেন আমাদের সম্পাদক চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। নমস্কার সবাইকে। এটা তো আমার বোনের বাড়ি। এখানে সেখানে হচ্ছিল তো বোন একদিন বললো, তুমি এখানে সেখানে করে বেড়াচ্ছ, আমি কি তোমার কেউ নয়? আমি কি লিখতে পাই না? তুই আগে লিখ। তো একটা বিবেকানন্দ লিখেছি। ব্যাস, এবার তো আমার দায়িত্ব কর্তব্য চলে এলো। আমি বললাম ঠিক আছে, তাহলে তোর বাড়িতে একদিন হয়ে যাক। বললো হ্যাঁ। তারপর বাড়িতে আমি শুরু করলাম, এবং আপনারা এই যে আপনাদের চরণ ধুলি দিলেন, এর জন্য ওরও পূর্ণ হলো, আমারও পূর্ণ হলো। আর আমি তো সবসময় জানেন হাসি খুশি সবসময় থাকতে ভালোবাসি, সবাইকে নিয়ে আনন্দ করাটাই আমার লক্ষ্য। এরপরে আমি যেটা বলছি, 14 তারিখ 14ই মার্চ ধূপচুড়িয়া প্রাইমারি স্কুল, যেখানে আমাদের একটা বড় প্রোগ্রাম হয়েছিল, সেখানে 2 থেকে 5টা একটা অনুষ্ঠান হয়। আমাদের মানবমৈত্রী পত্রিকার সভাপতি অজিত ঘোষ মহাশয়ের স্ত্রী, উনি স্কুলের দিদিমণি ছিলেন, প্রধানা, উনি মারা গেছেন। তার স্মরণ সভায় বিভিন্ন সংগঠন ওখানে গিয়ে এই অনুষ্ঠানটা করবে। তার মধ্যে অবসর আছে আর অন্যান্য আছে, আমাদের মানবমৈত্রীকে আহ্বান করেছে, আপনাদেরকে এখানে বললাম। তারপরে 21শে মার্চ, এখন 21শে মার্চ ডেটটা ঠিক নয়, মোহিত গাঙ্গুলি সিনিয়র সিটিজেনের, উনি সিনিয়র সিটিজেনের কবিদের একটা প্রোগ্রাম আমার পর দায়িত্ব চাপিয়েছেন, আশা করছি করব। আর সেদিন অলক্তিকা দিকে আমি অনুরোধ করছি যে আপনি অবশ্যই থাকবেন, সেদিন গান গাইবেন, খুব ভালো লাগবে, বয়স্ক লোক আমরা থাকবো। আরো সবচেয়ে বড় কথা যেটা অলক্তিকা দিয়ে জানেন, দাদা গেছিলেন কিনা জানেন, মনে গেছিলেন 28শে মার্চ দোল পূর্ণিমার দিন প্রতাপপুরে সারাদিন প্রোগ্রাম। দাদা গিয়েছিলেন, সারাদিন প্রোগ্রাম, খাওয়া দাওয়া সব হবে, একটা গ্রাম্য পরিবেশ, খুব ভালো লাগবে। দোল পূর্ণিমার দিন আপনারা সবাই যাবেন। আমাদের মানবমৈত্রী অলক্তিকা তো যান, সনদা গিয়েছিলেন কি একবার? সনদা গিয়েছেন, মানবমৈত্রীর সঙ্গে যুক্ত যারা তারা গিয়েছিলেন, পালদাও গিয়েছিলেন, চণ্ডীদাও গিয়েছিলেন। আপনাদের আবার স্মরণ করে দিলাম যে 28শে মার্চ আপনারা সবাই সেদিন চলে যাবেন সকাল 9টার মধ্যে, কারণ ওদের খাওয়া দাওয়া, টিফিন, চা সব ব্যবস্থা আছে। লোকগুলো না গেলে ওরা ব্যবস্থা করতে পারে না, সেটা আমাকে বলে দিয়েছে। আর এখানে ঘরোয়া প্রোগ্রামে বেশি বক্তব্য রেখে লাভ নেই, এবার অনুষ্ঠান শুরু হোক। আমি মিতাদিকে দিয়ে দিচ্ছি, সবাইকে ধন্যবাদ। এবারে আমাদের কাছে কবিতা পরিবেশন করছেন শ্রী অলোক বন্দ্যোপাধ্যায়। আমি অন্য কোনো ভূমিকা না করে আমি কবিতাটাই পড়ছি। কবিতাটার নাম তাই এটা পৃথিবী। সত্যের পূজারী যুক্তিবাদী গ্রিক দার্শনিক সামনের খোলা দরজার চৌকাঠের উপর বসে দার্শনিক চিন্তায় মগ্ন। আর স্ত্রী জ্যান্টিপি তর্জন গর্জন করে চলেছেন সক্রেটিসের ওপর, যিনি রাগী লোককে মনে করতেন পশুর অধম। কিছুক্ষণ পরে স্ত্রী উদাসীন দার্শনিকের ওপর এক বালতি জল ঢেলে দিলেন। পথচারীরা হেসে উঠল, তাদের হাসিতে যোগ দিয়ে দার্শনিক বললেন, এতক্ষণ মেঘের গর্জন ছিল, এখন বৃষ্টি পড়ল। ভাবনা দানা বাঁধে, সবাই যদি সক্রেটিসের মতো বিনয়ী শান্ত হতো, সত্যের পূজারী যুক্তিবাদী, তবে পৃথিবীটা স্বর্গ হতো। কিন্তু তা হবার নয়। আমরা সভ্যতা অভিমানী মানুষরা খুব জোর ধর্মের পোশাক পরে মহান সক্রেটিসকে হেমলক দিয়ে মারতে পারি, তার বেশি পারবো না। আর পারবো না বলেই এটা স্বর্গ, এটা পৃথিবী। আমাদের এই ছোট্ট ছোট্ট কবিতাগুলো আমাদের মনে অনেক কিছু এনে দেয়।
সেরকম আমরা বিরাট কোনো বড় কবি নই, আমাদের হয়তো বিরাট কোনো পাওনাও পাওয়া হবে না। তো এই যে নিজেদের মধ্যে একটা ছোট্ট ছোট্ট কবিতা করি, তৈরি করি, অনেক কিছু জানতে পারি, এটাই আমাদের আনন্দ। এরপর আমাদের কাছে কবিতা পরিবেশন করবেন রীতিনকান্তি ঘোষ। নমস্কার। কবি দেবব্রত দত্তের লেখা কর্মখানি। পাড়ার মদন পাশ করেছে ইতিহাসের এমএ, চাকরি পাওয়ার চেষ্টা করে যায় না তবু থেমে। মদন পেল গোপন খবর আলিপুরে জুতে, বন মানুষের চাকরি আছে জানতে গেল ছুটে। বন মানুষের মুখোশ পরে থাকতে হবে খাঁচায়, মাইনে পাবে 700 টাকা, খাবার পাবে যাচাই। বেকার মদন অনিচ্ছাতেও চাকরিখানা নিল, দর্শকেরাও বেজায় খুশি, দারুণ মজা পেল। একদিন তো লম্ফ দিয়ে পড়ল পাশের খাঁচায়, পাশেই ছিল নেকড়ে বাঘ, কেউ বা তাকে বাঁচায়। হালুম করে বাঘ বাবাজি যেই তুলেছে থাবা, বন মানুষের চেঁচায় বিষম, মরে গেলুম বাবা। বাঘটা তখন বলল কানে, উঠছো কেন ঘেমে, আমিও ভাই তোমার মতো ইতিহাসের প্রেমে। নমস্কার। হ্যাঁ, আমাদের মধ্যে যে বাচ্চাগুলো আছে, এদের কবিতাগুলো বেশি সুন্দর। এবার আমাদের কাছে আসছে অনুভব করার। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা প্রশ্ন। মা গো, আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা। এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্যি ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুপড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে। আধার হলো মাদার গাছের তলায়, কালি হয়ে এলো দিঘির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে করো না উঠলো সাঁঝের তারা, মনে করো না সন্ধে হলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? নমস্কার। খুব ভালো হচ্ছে। এবার আসছে আমাদের কাছে কবিতা পরিবেশন করবেন শ্রী সনৎ নন্দী। সকল সুধীবৃন্দে আন্তরিক শ্রদ্ধা ও নমস্কার জানাই। আমি কবিতা না পড়ে একটা প্রবন্ধ পড়ছি ভাষা আন্দোলনের উপর লেখা। এই শিল্প সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয়েছে, এর জন্য ক্ষমা চাচ্ছি। যাই হোক, আমি প্রবন্ধটা পড়ছি। প্রবন্ধের নাম 21 ভাষা আন্দোলন। মায়ের কোলে পরম স্নেহে মায়ের সুধা পান করে লালিত পালিত হয়ে স্বচ্ছন্দে যে সন্তান বড় হয়ে ওঠে, সেই সন্তান নিজের মাকে ছেড়ে অন্য কাউকে কি মা বলে মেনে নিতে পারে না। সেই জন্য ভারতবর্ষ ভাগ হওয়ার পর পূর্ব পাকিস্তানের প্রায় 56% জনগণ তাদের মাতৃভাষা বাংলাকে বাদ দিয়ে উর্দুকে রাষ্ট্রভাষা হিসাবে কিছুতেই মেনে নিতে না পারার ফলে ভাষা আন্দোলনের সূত্রপাত হয় এবং ধীরে ধীরে তা তীব্র আকার ধারণ করে। 21 ভাষা আন্দোলনের কারণগুলির মধ্যে কয়েকটা কারণ উল্লেখযোগ্য, যেমন কোনো প্রকার ঘোষণা ছাড়াই পাকিস্তানের কেন্দ্র সরকার উর্দুকে রাষ্ট্রভাষা হিসাবে ব্যবহার করতে শুরু করা, অবাঙালি নেতাদের ক্ষমতা অপব্যবহারের দ্বারা উর্দুকে রাষ্ট্রভাষা হিসাবে প্রতিষ্ঠা করে জোর করে পূর্ব পাকিস্তানের বাঙালিদের উপর চাপিয়ে দেওয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানে মোহাম্মদ আলী জিন্নাহর ভাষণে উর্দু এবং উর্দু পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসাবে ঘোষণা এবং তার দাম্ভিক কথাবার্তা, পাকিস্তানের গণপরিষদের সদস্য ধীরেন্দ্রনাথ দত্তের উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি প্রত্যাখ্যান করা, সিভিল সার্ভিস পরীক্ষায় 9টি ভাষা থাকলেও পূর্ব পাকিস্তানের বাঙালিদের অবহেলা করে ওই পরীক্ষাপত্রে স্থান না দেওয়া, বিভিন্ন লেখক ও সাহিত্যিকদের লেখা এই আন্দোলনে উৎসাহিত করা। 17 ফেব্রুয়ারি 1949 সালে
চৌসারে অনুষ্ঠিত এক সভায় শিক্ষা সচিব ফজলুর রহমান মাধ্যমিক শিক্ষার প্রারম্ভে উর্দু ভাষা বাধ্যতামূলক করার সুপারিশ করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ আরবি হরফে বাংলা লেখার সরকারি সিদ্ধান্ত। 18 ফেব্রুয়ারি 1950 সালে উর্দু ভাষার সর্বাঙ্গীন উন্নয়নের জন্য পাকিস্তান সরকার কর্তৃক কমিটি নিয়োগ ইত্যাদি। এই সমস্ত এবং আরও কিছু কারণের জন্য ভাষা প্রশ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ জমতে থাকে। ফলে বাম ছাত্র যুবদের সহযোগে গণতান্ত্রিক যুবলীগ গঠিত হয়। এই যুবলীগ মূলত সর্বস্তরের বাংলাপ্রেমী মানুষকে ঐক্যবদ্ধ করতে বিশিষ্ট ভূমিকা পালন করে এবং 1948 থেকে 1952 সাল পর্যন্ত ভাষা আন্দোলনে নেতৃত্ব দেয়। 1952 সালে 21 ফেব্রুয়ারি তার চরম রূপ প্রকাশ পায়। ওই দিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা 140 ধারা অমান্য করে রাজপথে বেরিয়ে আসে। পুলিশ তাদের উপর নির্বিচারে গুলিবর্ষণ করে। ফলে শহীদ হন আবুল বরকত, আব্দুল জব্বার, রফিক আহমদ, আব্দুস সালাম, শফিউর রহমান, আব্দুল আওয়াল, আহিউল্লাহ এবং এক অজ্ঞাত বালক। উক্ত ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ ঢাকাবাসী ঢাকা মেডিকেল কলেজ হোস্টেলে সমবেত হয়। নানা প্রকার নির্যাতন সত্ত্বেও সাধারণ মানুষ ছাত্রদের পাশাপাশি প্রতিবাদ জানাতে পরের দিন অর্থাৎ 22 ফেব্রুয়ারি পুনরায় রাজপথে বের হয়। তারা মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণে শহীদদের জন্য অনুষ্ঠিত গাইবে জানাজায় অংশগ্রহণ করে। ভাষা শহীদদের স্মৃতিকে অমর করে রাখার জন্য 23 ফেব্রুয়ারি এক রাতের মধ্যে মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণে গড়ে তোলা হয় একটি স্মৃতিস্তম্ভ। সরকার 26 ফেব্রুয়ারি ওই স্মৃতিস্তম্ভ গুঁড়িয়ে দেয়। মূলত 21 ফেব্রুয়ারির ঘটনাকে কেন্দ্র করে ভাষা আন্দোলন আরও জোরদার হয় এবং পরবর্তীকালে প্রতিটি 21 ফেব্রুয়ারি আন্দোলনের অগ্নিশিখা জ্বলতে থাকে এবং আন্দোলনও চলতে থাকে। অবশেষে 7 মে 1954 সালে পাকিস্তান সরকার বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়। 1956 সালের 16 ফেব্রুয়ারি আবু হোসেন সরকারের নেতৃত্বে পূর্ব পাকিস্তানের যুক্তফ্রন্ট সরকার 21 ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসাবে সরকারি ছুটি ঘোষণা করে। আইয়ুব খানের সামরিক সরকার ওই ছুটির ঘোষণা বাতিল করে। গণ আন্দোলনের চাপে পূর্ব পাকিস্তান সরকার পুনরায় ছুটি হিসাবে ঘোষণা করে। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে 21 ফেব্রুয়ারি শহীদ দিবস হিসাবে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়ে আসছে। তারপরে 21 ভাষা আন্দোলন থেমে থাকেনি। 1998 সালে কানাডায় বসবাসকারী 2 বাঙালি রফিউল ইসলাম এবং আব্দুস সালাম প্রাথমিক উদ্যোক্তা হিসাবে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করার জন্য জাতিসংঘে আবেদন জানান এবং আপ্রাণ প্রচেষ্টার পর শেষ পর্যন্ত 17 নভেম্বর 1999 সালে জাতিসংঘ 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি প্রদান করে। সুতরাং উল্লেখ করা যেতে পারে যে 21 ভাষা আন্দোলনের ফলে কেবলমাত্র শহীদ দিবসের জন্ম হয়নি, জন্ম নিয়েছে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ এবং সর্বোপরি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সেই জন্য এই আন্দোলনের অবদান অদ্বিতীয় ও চিরস্মরণীয়। তথ্য ঋণ অমর শহীদরা নীতিশ বিশ্বাস। এবার আমাদের কাছে একটি কবিতা আবৃত্তি করবেন অলক্তিকা চক্রবর্তী। নমস্কার, শুভ বিকেল। এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। চন্দ্রনাথ বাবুর আমন্ত্রণে মূলত এসেছি, কিন্তু এখানে এসে খুব ভালো লাগছে। আমি একটা কবিতা বলছি, কবিতার নাম চড়ুই বেতি। প্রতিদিনই একটু এগোই, প্রতিদিনই পিছন ফিরি, এ যেন সেই পাটিগণিতে তেল মাখানো লাঠিগিরি। দিন বদলের পায়ের চাপে একটু আধটু চোরার সময়, আগে পিছে মাথা নত, ইচ্ছে অনিচ্ছে যা কিছু ক্ষয়। বিদ্যা বুদ্ধি অন্য কাজে বাজনা বাজে দিচ্ছি ভাসান, শালুক ফুলের রং নিয়ে ওই মাছরাঙাটির লুকোনো স্নান। বর্ণগন্ধে নব্যরীতি, ক্ষয়ক্ষতি সব ওজন দরে, স্বাতন্ত্রেরই তকমা পড়ে মুড়ি মিছরি এক নজরে। চেতন অচেতনের খিদে পাচ্ছে নিচ্ছি তুলছি দেদার, হৃদয় পুরে বাতাস ভরে এগিয়ে চলাই রেওয়াজ এবার। নমস্কার। কবিতা খুব সুন্দর হয়েছে। এবার আমাদের কাছে আসছেন
পায়েল পল্লেকারার। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, আর সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল বাতাসের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভি নিনাদে। হায় ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। উপেক্ষার আবির দৃষ্টিতে এলো ওরা লোহার হাত করে নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। সভ্যের বর্বর লোক নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা, তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে। দস্যু পায়ের কাটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চির চিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসে রুদ্রশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মি পাতে দাঁড়াও এই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো ও তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। আইলের কবিতা সবাই খুব মুগ্ধ করে দিয়েছে, দারুণ কবিতা হয়েছে, আবৃত্তিও খুব সুন্দর। এবার আমাদের কাছে কবিতা পাঠ করবেন স্মিতা ঘোষ। আমাদের এই মানব মৈত্রী কথাটা হলো মানবের মৈত্রী সাধন, আর তার সঙ্গে প্রত্যেক মানবের সঙ্গে মানবের একটা আত্মীয়তা স্থাপন। চন্দ্রনাথ দা আমন্ত্রণ জানিয়েছেন তার বোনের বাড়ি স্বপ্না ঘোষাল এবং দাদা ঘোষাল, অরপ্রসাদ ঘোষাল, তাদের দুজনের আমন্ত্রণ আমাদেরকে আপ্লুত করেছে। আর এখানে আসতে পেরে সকলের সামনে আমার নিজের কিছু নিবেদন রাখতে পেরে আমি অত্যন্ত ধন্য হতে চাই। আমার একটা রিসেন্টলি একটা কবিতার বই বেরিয়েছে, সেখান থেকে আমি দুটো কবিতা পাঠ করছি। প্রথম হলো স্বাধীন দেশের জননায়ক। এটা কয়েক বছর আগে লেখা, তাই ৭২ বছরে, কিছু মনে করবেন না। ৭২ বছরের স্বাধীনতায় আজ খুশিছে ভারতের জনসমাজ। অন্ন বস্ত্র বাসস্থানের নাইকো সংস্থান, আছে শুধুই মিছে বিধির বিধান। নারী ধর্ম সব আদিকে ছাড়াছন্ন, শিশুর জীবন হলো যে বিপন্ন। দিকে দিকে আজ একই অনাচার, নাহিকো শান্তি নাহিকো বিচার। নেতারা ভরিছে আপন উদর, ভাবে না ভুলেও কি হবে দেশের। রাজনীতি আজ নহে তো জনসেবা, মিছে কেন তবে করিবে সেবা। আমার দ্বিতীয় কবিতা হৃদয়ে মহামায়া জীবনে নির্ভয়া। কৈলাস হতে মা দুর্গা এসেছে বাঙালির ঘরে ঘরে, মর্তে দুর্গা ছিন্ন বসনে ভিক্ষা করিছে পথে প্রান্তরে।
শিউলি ফুল আর কাশের বনে মা দুর্গার আগমন, মর্তে দুর্গা ক্ষুধার জ্বলনে মৃত্যু করেছে বরণ। ঢাকের বাদ্যি কাসর ঘণ্টায় মা দুর্গার আবাহন, রক্ত মাংসের দুর্গা তখন মারছে এটো বাসর। প্যান্ডেল জলে আলোর রোশনাই দুর্গা প্রতিমা সাজে, অন্ধকারে জীবন্ত দুর্গা ঝড়ো বন্যার জলে বিরাজে। অসুর দলনী দুর্গা মায়ের পূজা হয় ধূপ দীপ চন্দনে, মানব অসুর ধর্ষিছে নারী জ্যান্ত দুর্গা দলনী। বড়া ভয় দানে মা দুর্গা দশ প্রহরণ ধারিণী মহামায়া, মর্তে দুর্গা অসুরের দেহ ক্ষুধা নির্বাণে হয় যে নির্ভয়া। নমস্কার। আবৃত্তিগুলো শেষ করবেন, অন করো। এবার আমাদের আসলে কবিতা পরিবেশন করছেন অভিজিৎ পাল। সেই আমি চন্দ্রনাথ দাকে, আমার মাস্টারমশাইকে ধন্যবাদ জানাই। এই রকম একটা পরিবেশে কবিতা সাহিত্যিক যে আসরটা বসিয়েছেন আপনি, খুব ভালো লাগছে আজকের দিনের জন্যে। মানে এই সুন্দর আকাশের নিচে এত সুন্দর পরিবেশের মধ্যে যে আপনারা যে অনুষ্ঠানটা শুরু করছেন, এখানে যে না লেখে তারও দুটো কলি বেরিয়ে যাবে এই পরিবেশের জন্য। যাই হোক, আমি দুটো ছোট কবিতা বলছি। প্রথম কবিতাটার নাম হচ্ছে কি অপরাধ প্রভু। বলো প্রভু কি অপরাধ এই সদ্যজাত শিশুদের, দুটি চোখের মণি নিয়েছ কেড়ে, সারাটা জীবন তো ওরা অভিশপ্ত হয়ে রবে শুধু তোমার অন্যায় বিচারে। জন্মের পর এই বিশ্ব সমাজে কর্মের ধারা দেখে বিচার হয় সকল মানুষের, কিন্তু কর্মের পূর্বেই হয়ে গেল ওদের বিচার। বলো কি অন্যায় তাদের, সারাটা জীবন কাটাতে হবে মুখাপেক্ষী হয়ে, অপরের দয়ায় থাকতে হবে শুধু চোখ দুটোর অভাবে, বাকি সব থেকেও ওরা যে সর্বহারা হয়ে যাবে। এটা আমি রাস্তা যেসব শিশুরা অন্ধ তাদেরকে দেখে এই ছোট্ট একটি কটা লাইন আমি লিখেছি। আচ্ছা, পরের কবিতাটা আমার শপথ। এসো সবাই শপথ করি, হিংসা দেশ দাঙ্গা ছাড়ি, মানুষ ও দেশের জন্য নিজের জীবনকে করি ধন্য। স্বর্গলোকে দেবতাকুল একসাথে থাকেন যখন এক হয়ে দিন রাতে, মত্ত লোকে আমরা যত ভক্ত সম্পর্কটা করি না কেন শক্ত। সংকীর্ণ স্বার্থ দেখছি শুধু ভাই, আমার আমার করে মরে যায়। এই আমিত্বটা ছাড়লে শুধু সবার সম্পর্কটা হবে যে মধুর। হ্যাঁ, হ্যালো। এবার আসবেন আমাদের কাছে স্বপ্না ঘোষাল, তার লেখা এক কবিতা আবৃত্তি করবেন। স্বপ্না ঘোষাল একটা ছোট্ট কবিতা বলে শোনাচ্ছি, কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি। হ্যাঁ, ধন্য হলাম। বহুদিন ধরে স্বপ্ন ছিল দাদার অনুষ্ঠানে পড়ব কবিতা, আজ তোমাদের আগমনে ধন্য হলাম, পূরণ করে স্বপ্ন ছিল যা। আশীর্বাদ করো আমায় আজ এই শুভক্ষণে, যেন লিখতে পারি বলতে পারি তোমাদের সামনে। সবুজ হয়ে উঠুক সবার মন, আনন্দে ভরে থাক সারা জীবন। সাহিত্য আসরে আজ এই করি আমি ফোন। নমস্কার। একদম তা না বলছে কোনো ছন্দ পতন হয়নি। খুব ভালো হলো স্বপ্না ঘোষালের কবিতাটা শুনলাম, কারণ উনি এর আগে কবিতা অত লেখেনি না, কিন্তু তবুও আজ দারুণ কবিতা লিখেছেন। এবার আমাদের কাছে কবিতা আবৃত্তি করবেন অশোক নাথ মহাশয়। প্রত্যেককে নমস্কার এবং আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি আমার জীবনযাত্রা এবং জীবন দর্শন দুটো একদম বিপরীত।
তবু কবিতার আসরে আসি, সাহিত্যের আসরে আসি এই পর্যন্ত। আমি সাধারণত গান লিখতে ভালোবাসি এবং আমার কলমে সাধারণত গানই হয়। হঠাৎ এই কয়েকদিন আগে কোনো একটা রাজনৈতিক সংঘর্ষকে মাথায় আসাতে যে কবিতাটা লিখেছি সেই কবিতাটা আমি পাঠ করছি। এর যে নামকরণ হয়েছে, আমি প্রত্যেকের কাছে অনুরোধ করছি নামকরণটির সার্থকতা সম্বন্ধে আপনারা বিচার করবেন, এবং যদি অন্য কোনো নাম দিতে চান আমার কোনো আপত্তি নেই। ইন্দ্রত্বচার জন্ম জন্মান্তরে যুগান্তরে এ ধরায় আসা, তবু অনন্ত অতৃপ্ত আসা। পৃথিবীর যত ভোগ্য হয় নাই ভোগ, জরা ব্যাধি মৃত্যুতে হয়েছে বিয়োগ। যিনি এ জনমে জন্মের সব অধিকার, এ ধরায় আসিব না আর ফিরে বাড়ে পার। রসনার একাদশী ক্রমে ক্রমান্বয়ে, সুখ শেষে আরোহিব স্বর্গ মর্ত জয়। বাহুবলে ছলে বলে কৌটল্যের কূট কৌশলে, উত্থিত অমৃত কলস অমৃত্যু মোহিনীর বেশে, হরিব পঞ্চমরত্ন ভোটযন্ত্রী গুপ্ত আদেশে। বুদ্ধের অহিংস ধর্ম, অশোকের সাম্রাজ্যবাদ অভিধানে মনুষ্যত্ব সহ দিতে হবে বাদ। লোভ হিংসা দেশ রবে প্রতি পলে প্রশ্বাসে প্রশ্বাসে, আদিমতার বেশে। সভ্যতা গণতন্ত্র নানা দলতন্ত্রে শোষণের অধিকার, রবে গণতন্ত্রে শোষণের অধিকার। জাদু যষ্টির ইঙ্গিতে সমাধিস্থের উঠিবে গুমট চিৎকার। দিতে হবে হিটলারের অপূর্ণ স্বপ্নের পূর্ণ অধিকার, রবে না লজ্জা কভু কোন নগ্নতা। উজ্জ্বল ব্রিটিশ সূর্যের অমরত্ব হবে ব্রহ্মার বিশুগ্যাস, যুগে যুগে ঐক্য ক্রিয়া তুরুপের তাস। একাগ্নির কল্যাণে পারিজাত মালা, ত্রাস চিত্তে পড়াবে রূপসী অবলা। মর্তের সুরা নয় সঞ্জীবনী রসের উন্মাদনায় গান্ধর্ব প্রেম, নো সেম নো সেম। চির যৌবনা মেনকা উর্বশী রম্ভা, দেব ললনার অঙ্গ অভিসার। কে না চায়, কে না চায়, কে না চায় লক্ষ্য শশীর যোজনায় অনন্ত মধুযামিনী। একাদশের শিরা উপসারায় চাই উন্মত্ততার অনন্ত সজ্জা। উলঙ্গ ব্রহ্মাণ্ডের লজ্জা, সহযোদ্ধারা কুচ চক্রে একাদশী ব্রতে বাধ্য হবে। সুযোগে স্বর্গ সিংহাসন, মণি মুক্তা কাঞ্চন, অনন্ত যৌবন নন্দন কারণ। ইন্দ্রত্ব ইন্দ্রত্ব আমার চাই। অপূর্ব, অশোকদার কবিতা অপূর্ব। এতক্ষণ যিনি সঞ্চালিকা ছিলেন মিতা চ্যাটার্জি, এবার তিনি আপনাদের সামনে কবিতা পাঠ করে শোনাচ্ছেন। আজকে আমার সমস্ত কবি বন্ধু এবং সভাপতি, সহসভাপতি, সম্পাদক, আমার অতিথি বন্ধুরা সকলকে আমার নমস্কার, ভালোবাসা, শুভেচ্ছা জানিয়ে আমার নিজের লেখা একটা ছোট্ট কবিতা আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি। কোনো এক সকাল, মিতা চ্যাটার্জি। ঘুম ভেঙে দেখি গোটা আকাশ মেঘাচ্ছন্ন। কোথায় যেন একটা ডাহুক পাখি নিজের মনে ডেকে চলেছে। মনটা হয়ে উঠল বিষাদচ্ছন্ন। জলাধারের অভাবে নালার জলেই ভিড় জমায় ডাহু, বক আর পাখির দল। রবি মামা আজ দেয়নি হামা, গায়ে নেই রঙিন জামা। জীর্ণ শীর্ণ হয়ে উঠেছে পত্রবিহীন গাছ, মর্মাহত মানুষের মতো। আমার মন সকাল থেকে ঝরে পড়া বাসি ফুলের মতো আহত। সামনের পলাশ গাছটা, তার ডালপালা এখনো রাঙিয়ে ওঠেনি। প্রস্ফুটিত হওয়ার জন্য অধীর আগ্রহে আকুল। পাশের বাড়ির গাছে সেজে উঠেছে আম্রমুকুল। কবে যে আবার ছোট্ট কাঁঠাল গাছটায়
বেড়ে উঠে মুচি ধরেছে করিনি খেয়াল, হয়তো জীবনে বেড়ে ওঠার এইরকমই নাটকীয় বেহাল। বসন্ত এসে গেছে দ্বারে, পলাশ, শিমুল, মহুল সবাই শুরু করেছে হাতছানি তারে। পাতা ঝরানো হাওয়া বারবার ফিরিয়ে দেয় রিক্ত জীবনের সুপ্ত বাতাবরণের হারিয়ে যাওয়ার কাহিনী। নমস্কার। হ্যাঁ, এবার আমাদের কাছে আসছে কৌশিকরা পরিবেশন করার জন্য। কিছুদিন আগে আমরা মাতৃভাষা দিবস পালন করলাম, সেই দিনই লিখেছিলাম একটা কবিতা, সেটাই বলছি। বাংলা আমার, বাংলা নিয়ে ভাবতে বসে শুধুই ভাবি মনে, অন্য ভাষার স্থান নেই কেন এই হৃদয়ের কোণে। বাংলায় আমার বড় হওয়া, বাংলা আমার শিক্ষা, যত ভাষায় জানি আমি বাংলাতেই দীক্ষা। 21 প্রতি বছর করো ভাষা দিবস পালন, বাংলা আমার প্রতিদিনের চৈতন্য আর লালন। বাংলা কচি ধানের শীষে জমা শিশির বিন্দু, বিশ্ব ভাষার মাঝে বাংলা রত্ন খচিত সিন্ধু। বাংলা আমার ভিটে মাটি, সোনালী রোদের গদ্য, বাংলা রাতে জ্যোৎস্না আলোয় রূপালী এক পদ্য। বাংলা আমার ছেলের ভাষা, বাংলা আমার ছেলের ভাষা, মেয়ের অলংকার, বাংলা আমার দেশের গর্ব, আমার অহংকার। নমস্কার। এবার আমাদের কাছে চন্দ্রনাথ বাবু একটা কবিতা পরিবেশন করবেন। এবার আমি বলা শুরু করি। আমার কবিতাটির নাম নিত্য ছন্দ। প্রতি মুহূর্তে প্রত্যেকের জীবনে রয়েছে নিত্য ছন্দ, বুঝতে পারি কারণ জটিল দ্বন্দ্ব। হাসি কান্না, ভালো মন্দ, জন্ম এবং মরণ, নিত্যের তালে ডমরু বাজিয়ে হচ্ছে সর্বক্ষণ। বহিঃপ্রকৃতি নয় তো শুধু, অন্তরের জগৎ, নিত্যের ছন্দে উথাল পাতাল উঠছে মনে ঢেউ। সংসারে জড়িয়ে আনন্দ করে কেউ তার তালে তাল, কেউ বা মায়া বন্ধন ত্যাগ করে ছুটছে জঙ্গল। কিন্তু মানুষজন ছেড়ে সংসার জীবন ত্যাগ করে ভগবানকে পাবে না নিত্য ছন্দে মাতলেও। সমস্ত সুখ দুঃখ লাভ ক্ষতি জীবনের খানাখন্দ তৈরি করে অন্তরের ওই শক্তি তোমার নিত্য ছন্দ। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বার জয়গান। ভাবুক কবির সেও তো সুন্দর নিত্য ছন্দের দান। জাদুর মোহ মন্ত্রের মতো এই বিঘ্ন প্রকৃতির কোলে, নিত্য ছন্দে তোমার আমার জীবন অহরহ ধরে। তাল যদি কেটে যায় রেগে বিশ্বপিতা দেন ছুড়ে, জানে না কেউ কে কোথায় কেমন ভাবে পড়বে, পড়ে উপরে নিচে যেখানে হোক ঘরে। নমস্কার। আমাদের অনুষ্ঠান এবং শেষের মুখে এবার আমাদের কাছে অলৌকিকা চক্রবর্তী একটি গান গেয়ে শোনাবে। তার গান শুনে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। আমি এটা এখানে দিয়ে দিচ্ছি না, দিয়ে দেবো। আমার সুর গলি ভাই
সকল বেলাতে কবে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি কবে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি আনন্দময় নীরব রাতে নিবিড় আধারে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে আমার সুর গলি পাই চরণ আমি পাইনি তোমারে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। নমস্কার। তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে তুমি জানো না আমি তোমার পেয়েছি অজানা সাধনে আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে সে সাধনায় মিশিয়া যায় বকুল গন্ধ সে সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ তুমি জানো না থেকে রেখেছি তোমার না রঙিন ছায়ার আচ্ছাদনে আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে তোমার রূপমূর্তি খানি ফাল্গুনের আলোতে বসাই আনি অরূপ মূর্তি খানি বাঁশরি বাজায় ললিত বসন্তে সুদূর দিগন্তে বাঁশরি বাজায় ললিত বসন্তে সুদূর দিগন্তে সোনার ভাই কাঁপে তব উত্তরে সোনার ভাই কাঁপে তব উত্তরে গানের তানের সে উন্মাদনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে
নমস্কার। উনি বলছেন জানি না যদি ওই গানটা আমি শুনেছিলাম ইচ্ছাপুর ওখানে আপনার অল্প দু লাইনও যদি শোনা মহিষাসুর মর্দিনী একটা গান ইচ্ছাপুরে বিজয় সম্মিলিত আপনি করেছিলেন প্রথম গানটা হ্যাঁ প্রথম গানটা জগদুর্গা এরকম একটা ছিল প্রথম দিকে দু লাইন করলো যদি আপনার আসলে মনে আছে কিন্তু কোনটা করেছি সে গানটা মনে নেই, সেটাই বলছি। যেটা মনে সেটা তো মনে সব ঠিক আছে। জাগো দুর্গা জাগো দশা করে সেটা করিনি। সবাই মোহিত হয়ে আর কিছু করতে চাটা ওইখানে ধরা ছিল চাটা মুখে দিতে পারিনি। যাই হোক তো দু লাইন হলেও আমারও ঠিক ওটা এইখানে হ্যালো ওই দিন কোন গানটা করেছি আমার ঠিক মনে আসছে না, এমনি ওই মহালয়ার একটা গানই আমার গানগুলো মনে আছে, আমার গানগুলো মনে আছে, ওই দিন কোনটা করেছি আমার ঠিক মনে নেই আর কি। ছায়া পড়েছে তো কে আবার বাজায় বাসি করেছিলাম মনে আছে। আর হ্যাঁ হ্যাঁ চিত্তব্রত হলে করেছিলাম, ওটা বিমানে বিমানে করেছিলাম, সেটা আগে না। উনি বলছেন মহিষাসুর মর্দিনী গান, হ্যাঁ ওটা করবো, জাগো দুর্গা করবো। জাগো তুমি জাগো, জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বলো প্রদায়িনী, তুমি জাগো জাগো তুমি জাগো, প্রণমী বরদা অজরা তোলা, প্রণমী বরদা অজরা তোলা, বহুবাল ধারিণী রিপুদল বরিণী, জাগো বাবা স্বরূপময়ী চণ্ডিকা শঙ্করী, জাগো জাগো মা জাগো সুর